আওয়ামী লীগের ভাইদের জন্য সুখবর দিয়ে আসলাম। এই যে টান দিবেন না, আমি শোনাচ্ছি, আগে আমার কথাগুলো শুনেন। আজকে এমন খুশির খবর দেব, যেই খুশির খবর বাঙালি জাতি 54 বৎসরেও পায় নাই। আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে রাজধানীতে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এদিকে পল্টন মোড়ে মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা। সকাল 10টার মধ্যে দুটি মিছিল করার খবর পাওয়া গেছে। আপনার নাম পয়সাল হলে আজকে আপনি আমাদের মায়ের বয়সের মহিলাকে কেন ধরলেন? একটা কথা বলি, তোমাকে আজকের দিন সময় দিলাম। আজকের দিনের ভিতরে যদি আমাদের যে মহিলাকে তুমি ধরাইছ, তাকে যদি তুমি বের করার দায়িত্ব তোমার, যদি বের না করো, প্রবাসে যেখানেই হাসনাতটা গেছে সেখানেই প্রতিরোধের মুখোমুখি হতে হয়েছে। আর অক্সফোর্ডের মিথ্যা গল্পটার শেষ পরিণতি হলো এই যে শিবিরের সাদিক কায়েম আর হাসনাত আব্দুল্লাহ 3 লাখ টাকায় ভাড়া নেওয়া হলরুমে নিজেরা নিজেদের অতিথি হয়ে নিজেরা নিজেদের বক্তৃতা শুনলেন, আর সামনে পেছনে বসেছিলেন জামায়াত শিবিরের সকল সহকর্মীরা। যত দিন যাচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। আওয়ামী লীগ পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপি সরকার বাংলাদেশের ক্ষমতা নিলেও দেশের অর্থনীতির অগ্রগতি তেমনভাবে দেখা যায়, যে কারণে সাধারণ মানুষের মনে বিএনপি ও অন্তর্বর্তী সরকারকে নিয়ে যে আশা ছিল তা ভেঙে গেছে। অনেকে বলতে শুরু করেছে আওয়ামী লীগ আসলেই ভালো ছিল। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে রাজধানীতে সাত সকালে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এদিকে পল্টন মোড়ে মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা। সকাল 10টার মধ্যে দুটি মিছিল করার খবর পাওয়া গেছে, তবে এই মিছিল থেকে কাউকে আটক করার খবর পাওয়া যায়নি। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ব্যানার হাতে ছাত্রলীগের নেতাকর্মীরা সকালে ঢাকার রাস্তায় নামেন। 15 থেকে 20 জন কর্মী ব্যানার হাতে স্লোগান দেন। তাদের অনেকের গায়ে ছিল টি শার্ট, অনেকেই মুখে মাস্ক পরে মিছিলে অংশ নেন। কারো কারো মুখে মাস্ক থাকলেও তা নামানো ছিল, অর্থাৎ ছবিতে স্পষ্ট বোঝার উপায় ছিল কারা মিছিলে অংশ নিয়েছেন। মিছিলকারীরা বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এরকম স্লোগান দিতে দিতে এগিয়ে যান। মিছিলের সামনে সাদা কালো স্টাইপের একজন তরুণকে দ্রুত এগিয়ে যেতে দেখা গেছে। এর পেছনে ছিলেন সাদা গেঞ্জি পরিহিত এবং মুখ থেকে মাস্ক নামানো আরেকজন তরুণ। মিছিলের 27 সেকেন্ডের একটি ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে যাদের দেখা গেছে তাদের নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পল্টন থানা ছাত্রলীগের পক্ষ থেকে মিছিলটি আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, অল্প সময় ব্যানার হাতে নিয়ে রাজপথে মিছিল করেন তারা। দ্রুত ঝটিকা মিছিল শেষ করে ছবি ও ভিডিও তোলার পরই পালিয়ে যান। এ সময় রাস্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখা যায়নি। এদিকে পল্টন মোড়ে আরেকটি ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের 20 নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাজী আবু হান্নান সিদ্দিকের নেতৃত্বে পল্টন মোড়ে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। যুবলীগের এই মিছিলে শতাধিক নেতাকর্মীকে অংশ নিতে দেখা গেছে। এ সময় নেতাকর্মীরা জামায়াতের বিরুদ্ধে স্লোগান দেন। তারা বলেন, জামায়াত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, চলছে লড়াই, চলবে, শেখ হাসিনা লড়বে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে বেশিরভাগই ছিলেন মাস্ক পরিহিত। এ সময় সাদা শার্ট পরা একজন ব্যক্তিকে সামনে এগিয়ে গিয়ে মিছিলের ভিডিও করতে দেখা যায়। কমলা রঙের এক ব্যক্তি মিছিলের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন। তিনি মূলত মিছিলের স্লোগান ধরেন। এরকম 20 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সকাল থেকে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওতে যাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলের কথা বলা হয়েছে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পল্টন থানা পুলিশ সূত্রে জানা গেছে, মিছিলকারীরা অল্প সময় স্লোগান দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন, তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। এর আগে গতকাল রাজধানীর মহাখালী এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিছিল করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুব মহিলা লীগের নেতাকর্মীরা। তারা মহাখালী রেলগেট থেকে বাস টার্মিনাল পর্যন্ত পুরো এলাকা মিছিল নিয়ে প্রদক্ষিণ করে। ককটেল বিস্ফোরণ ঘটানোর কারণে পুরো এলাকা জুড়ে আতঙ্ক দেখা দেয়। এ সময় একজন তরুণ যুবলীগ নেত্রীকে ধরে ফেলেন, পরে তাকে পুলিশ এসে নিয়ে যায়। গতকালের এই মিছিল থেকে 3 জনকে আটক করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। এদিকে গতকাল গণভবনের সামনে সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি মিছিল করেছে নিষিদ্ধ
নিষিদ্ধ আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আপনার নাম কি পয়সাল না? পয়সাল নেই, আমি আপনার বলি আপনার নাম পয়সাল? আপনার নাম পয়সাল হলে আজকে আপনি আমাদের মায়ের বয়সী একজন মহিলাকে কেন ধরলেন? আমি আপনার শুনেন আমি বলি, আপনার গলায় দড়ি মরে যাবে সেটা তোমার ব্যাপার। আমার কথা হলো তুমি আমার মায়ের মতন মহিলারা কেন ধরছো? তুমি কোন দল করো? তো কোন দল না করলে আমার মায়ের মতো মহিলারা ধরে পুলিশ হাতে কেন দিলে? একটা কথা বলি ফয়সাল, শুনো, আমি তোমার ডাইরেক্ট একটা কথা বলি, তোমাকে আজকের দিন সময় দিলাম। আজকের দিনের ভিতরে যদি আমাদের যে মহিলাকে তুমি ধরাইছো তাকে যদি তুমি বের করার দায়িত্ব তোমার, যদি বের না করো তোমার মা কোন জায়গায় ব্যবসা করে কি করে সব খবর আমাদের কাছে আছে। এটার পরিণাম খুব ভয়াবহ হবে। এটার পরিণাম আমি তোমাকে বলি, এটার পরিণাম খুবই ভয়াবহ হবে। যেটা শুনো, আমি তোমাকে বলি, আমাদের পিঠ দেওয়ালে থেমে গেছে, আমরা নিজের জীবনের পরোয়া করি না, এটা মাথায় রাখিও। আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী, আমরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি করি, আমরা মরে যাব এটা ভাবি না। কিন্তু আজকের দিনের ভিতরে যদি আমাদের মাকে তুমি বের না করো এটার পরিণাম খুব ভয়াবহ হবে, খুব ভয়াবহ। আমি তোমাকে বলে দিচ্ছি ফয়সাল, এটা মাথায় রাখিও। তুমি শুনে এখন লাইভে আসবা, তুমি এখন লাইভে আসে তুমি মাপ চাইবা জাতির কাছে, শেখ হাসিনার কাছে, সবাই কাছে এখন মাপ চাইবা। আমি কি বলছি মাথায় ঢুকছে? এখন শেখ হাসিনার কাছে সবাই কাছে মাপ চাইবা, মাপ চাই। তুমি এই মহিলার দায়িত্ব নিবে, মহিলাকে কিভাবে বের করবে এটা তোমার দায়িত্ব। ওকে, আমি বলে দিচ্ছি, তোমাকে সময় দিচ্ছি, তুমি এখন লাইভে ঢুকবা, জননেত্রী শেখ হাসিনার কাছে এখন মাপ চাইবা, আমাদের সবার কাছে এখন মাপ চাইবা, চাই বেটিকে কিভাবে জামিনে বের করবা সেটা তোমার দায়িত্ব। ইতিহাসের চাকা কি সবসময় একই নিয়মে ঘোরে, নাকি এক একটি বাঁকে এসে বদলে যায় রাজনীতির চিরচেনা ব্যাকরণ? 1981 সালের 17ই মে রক্তচক্ষু উপেক্ষা করে এক ঝড় বৃষ্টির দিনে ঢাকায় এসেছিলেন শেখ হাসিনা। এরপর 2007 সালের 5 মে সেনা সমর্থিত 1/11 সরকারের নিষেধাজ্ঞা আর মামলা হামলার ভয়কে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আবারও তিনি ফিরেছিলেন এই বাংলায়। কিন্তু 2024 সালে 5 আগস্টের পর কি সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি সম্ভব? প্রায় 2 বছর ধরে দিল্লির অতিথি হয়ে থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কি এবারও কোনো আন্তর্জাতিক গ্রিন সিগন্যাল ছাড়াই কেবল জনসমর্থনের ওপর ভর করেই বাংলাদেশে ফিরতে পারবেন? শেখ হাসিনার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখানো হয় তার প্রতিকূল পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর ক্ষমতাকে। 1975 সালের 15ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুর হত্যার সময় দেশের বাইরে থাকায় বেঁচে যান 2 বোন, শেখ হাসিনা ও শেখ রেহেনা। দেশের রাজনীতি তখন থমথমে, আওয়ামী লীগ উপদলে বিভক্ত আর ছিন্ন ভিন্ন। ঠিক সেই মুহূর্তেই 1981 সালে নির্বাসিত অবস্থাতেই তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের বাধা সত্ত্বেও তিনি দেশে ফেরেন। ইতিহাসের দ্বিতীয় পরীক্ষা আসে 2007 সালে। 1/11-এর সেনা সমর্থিত সরকারের সময় শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। পেরোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পর তার দেশে ফেরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু সেবারও তিনি কোনো দেশের সবুজ সংকেতের অপেক্ষা করেননি। ওয়াশিংটন থেকে লন্ডন হয়ে 5ই মে ঢাকা বিমানবন্দরে যখন তিনি পা রাখেন, তখন লাখো নেতাকর্মীদের উপস্থিতি তৎকালীন ক্ষমতাধরদের পিছু হটতে বাধ্য করেছিল। এই দুইটি ঐতিহাসিক ঘটনায় আজ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশার মূল জ্বালানি। তারা মনে করছেন এবারও পরিস্থিতি ঠিক তেমনই হবে। কিন্তু আসলেই কি তাই? টানা 15 বছরের বেশি সময় ক্ষমতা থাকার পর 2024 সালের 5 আগস্ট এক নজিরবিহীন ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনা আশ্রয় নেন ভারতে। আওয়ামী লীগের পক্ষ থেকে শুরু থেকেই এই আন্দোলনকে একটি সুপরিকল্পিত আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক ষড়যন্ত্র হিসাবে দাবি করা হচ্ছে। সমর্থকদের এই যুক্তির পেছনে হাওয়া দিয়েছেন স্বয়ং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্য। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছিলেন, এই আন্দোলন কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা ছিল না, বরং এটি ছিল একটি মেটিকুলাস ডিজাইন। আওয়ামী লীগপন্থী বিশ্লেষকদের দাবি, আন্দোলনের আড়ালে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, পুলিশ হত্যা এবং বিটিভি ভবন বা মেট্রো রেলে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার ঘটনাগুলো সাধারণ শিক্ষার্থীদের আবেগ ব্যবহার করে একটি নির্দিষ্ট গোষ্ঠী ঘটিয়েছে। এই 2 বছরে দেশের একটি বড় অংশের মানুষের মনেও প্রশ্ন জেগেছে যে পরিবর্তনের কথা বলা হয়েছিল তার সুফল সাধারণ মানুষ কতটা পাচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার পরিস্থিতিতে টানাপোড়েন এবং রাজনৈতিক অস্থিরতা অনেক সাধারণ নাগরিককেই ভাবিয়ে তুলেছে।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন আগের দিনগুলোই ভালো ছিল। বিগত প্রায় 2 বছর ধরে শেখ হাসিনা দিল্লির নিরাপদ আশ্রয়ে রয়েছেন। ভারতীয় সরকারের আতিথেয়তায় তিনি অবস্থান করলেও তার দেশে ফেরা নিয়ে চলছে নানামুখী ভূরাজনৈতিক হিসাব নিকাশ। ইতিহাস বলছে শেখ হাসিনা যখনই বড় কোনো সিদ্ধান্ত নিয়েছেন তিনি বাহ্যিক শক্তির চেয়ে জনসমর্থনকে বেশি প্রাধান্য দিয়েছেন। 1981 এবং 2007 সালে যদি তিনি পরাশক্তিগুলোর দিকে চেয়ে থাকতেন তবে হয়তো কোনোদিনই তার ফেরা হতো না। তাই এবারের সমীকরণেও আন্তর্জাতিক গ্রিন সিগন্যালের চেয়ে দেশের ভেতরের নীরব জনসমর্থনই তার মূল ভরসা হতে পারে। যদিও বর্তমান সরকার আইনি ও প্রশাসনিক আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, কিন্তু জনমনে দলটির এবং বিশেষ করে শেখ হাসিনার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। বরং রাজনৈতিক বিশ্লেষকদের মতে 1981 কিংবা 2007 সালের চেয়েও বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার প্রতি মানুষের এক ধরনের সুপ্ত সহানুভূতি এবং আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। ইতিহাস বলছে কোনো রাজনৈতিক দলকে শুধু কাগজে কলমে বা নিষেধাজ্ঞা দিয়ে মানুষের মন থেকে মুছে ফেলা যায় না। যখন দেশের একটি বিশাল জনগোষ্ঠী কোনো নেতার ফেরার প্রতীক্ষা করে তখন কোনো আন্তর্জাতিক সমর্থন বা বিদেশি গ্রিন সিগন্যালের প্রয়োজন পড়ে না। জনতার এই স্রোতের সামনে কোনো অপশক্তি টিকতে পারে না। আর এই আকাশচুম্বী জনপ্রিয়তার বিপরীতে দাঁড়িয়ে সরাসরি জনগণের মুখোমুখি হওয়ার ক্ষমতা বর্তমান প্রেক্ষাপটে কোনো শক্তিরই নেই। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা যদি দেশে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নেন তবে তার কৌশল কী হওয়া উচিত? অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেন আকাশপথ ব্যবহার করে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে তাকে আইনি জটিলতা বা গ্রেপ্তারের মুখোমুখি হতে পারে। কিন্তু রাজনীতির মাঠের অভিজ্ঞরা বলছেন ভিন্ন কথা। শেখ হাসিনার উচিত হবে আকাশপথ এড়িয়ে স্থলপথ ব্যবহার করা, বিশেষ করে ভারতের পেট্রাপোল এবং বাংলাদেশের বেনাপোল সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করা। কেন এই স্থলপথের কৌশল? আসুন যুক্তিগুলো বিশ্লেষণ করি। প্রথমত, জনতার প্রাচীর। শেখ হাসিনা স্থলপথে বেনাপোল সীমান্ত দিয়ে প্রবেশ করলে সীমান্ত থেকে শুরু করে যশোর ও ঢাকার মহাসড়ক পর্যন্ত লাখ লাখ সাধারণ মানুষের যে ঢল নামবে তাকে প্রতিহত করার ক্ষমতা বর্তমান প্রশাসনের থাকবে না। 1981 সালের 17ই মে যেভাবে লাখো মানুষ রাজপথে নেমে এসেছিল, স্থলপথে ঠিক একই দৃশ্যের অবতারণা হতে পারে। দ্বিতীয়ত, প্রশাসনের মনস্তাত্ত্বিক অবস্থান। মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তা এবং খোদ সেনাবাহিনীর সাধারণ জওয়ান থেকে শুরু করে কর্মকর্তাদের একটি বড় অংশই দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতিতে দিশেহারা। দেশের এই অর্থনৈতিক ও রাজনৈতিক ক্রান্তিকালে শেখ হাসিনার মতো একজন অভিজ্ঞ ও ক্যারিসম্যাটিক নেত্রীকে স্বদেশে ফিরতে দেখলে তারাও আইন ও শৃঙ্খলার ঊর্ধ্বে উঠে তাকে সাদরে আমন্ত্রণ জানাতে বাধ্য হবেন। তৃতীয়ত, ভূরাজনৈতিক বার্তা। স্থলপথে কোনো রাগঢাক না রেখে জনগণের মাঝে সরাসরি চলে আসাটাই হবে আন্তর্জাতিক মহলের জন্য এক স্ট্রং মেসেজ, যেখানে প্রমাণ হবে যে তার ক্ষমতার উৎস কোনো বিদেশি লবিং নয়, বরং খোদ বাংলাদেশের জনগণ। বিগত 2 বছরের অভিজ্ঞতায় দেশের মানুষ স্পষ্ট বুঝতে পেরেছে যে ষড়যন্ত্রের জাল বুনে সাময়িকভাবে কাউকে দূরে রাখা গেলেও মানুষের হৃদয় থেকে উপড়ে ফেলা যায় না। পাকিস্তানের পেতাত্তারা ভেবেছিল শেখ হাসিনাকে মাইনাস করে তারা সফল হবে, কিন্তু জনতার এই নতুন জাগরণের স্রোতে তারা খড়কুটোর মতো ভেসে যাবে, এমনটাই মনে করেছেন মাঠ পর্যায়ের বিশ্লেষকরা। শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি দ্রুতই দেশে ফিরবেন। 1981 সালে তিনি ভয় পাননি, 2007 সালেও তিনি পিছু পা হননি। 2026 সালের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেশের মানুষের এই নীরব হাহাকার আর ভালোবাসার ওপর ভর করে তার এখনই উপযুক্ত সময় স্বদেশে ফেরার। আর সেই ফেরার পথ যদি হয় বেনাপোল সীমান্ত, তাহলে তা হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় এবং সফল প্রত্যাবর্তন। যত দিন যাচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। আওয়ামী লীগ পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপি সরকার বাংলাদেশের ক্ষমতা নিলেও দেশের অর্থনীতির অগ্রগতি তেমনভাবে দেখা যায়নি, যে কারণে সাধারণ মানুষের মনে বিএনপি ও অন্তর্বর্তী সরকারকে নিয়ে যে আশা ছিল তা ভেঙে গেছে। অনেকে বলতে শুরু করেছে আওয়ামী লীগ আসলেই ভালো ছিল। আগের এই সরকার আবার চাই, স্পষ্ট কথা, আমার জেলা পাশে হোক, আগের সরকার আমরা ভালো ছিলাম, আগের সরকার আমরা চাই। এ নিয়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম একটি জরিপ করেছে। তো তারা বাংলাদেশের প্রায় 10,000-এরও বেশি মানুষের মধ্যে একটি জরিপ চালিয়ে দেখেছে যে বাংলাদেশের কোন শ্রেণীর মানুষের মধ্যে আসলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সেখানে দেখা গিয়েছে বাংলাদেশের 10 শ্রেণীর মানুষের কাছে আওয়ামী লীগের জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছে। তারা চায় বাংলাদেশের ক্ষমতায় আবারও শেখ হাসিনা ও আওয়ামী লীগকেই। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখিয়ে দেই বাংলাদেশের যে 10টি শ্রেণীর মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ, সে 10টি শ্রেণীর মানুষ সম্পর্কে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি।
তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। জনগণ যদি চিন্তা করে শেখ হাসিনার সময় ভালো ছিলাম, 5 বছর পর 10 বছর পর শেখ হাসিনায় একদিন আসবো, এটা আমাদের আশা। এই তালিকার প্রথম স্থানে অবস্থান করছে রিকশা চালকদের নাম। বাংলাদেশের যারা রিকশা চালক রয়েছে, বিশেষ করে ঢাকা শহরের যেসব রিকশা চালক রয়েছে, তাদের মধ্যে কিন্তু পুনরায় আওয়ামী লীগের প্রতি ব্যাপক জনসমর্থন বা জনপ্রিয়তা বাড়ছে। ঢাকা শহরের প্রায় 70 থেকে 80% রিকশা চালক বর্তমানে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় দেখতে আগ্রহী। এর পেছনে তারা মূলত অর্থনৈতিক কারণকে সামনে আনছে। রিকশা চালকদের একটি বড় অংশের দাবি, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় তারা তুলনামূলকভাবে বেশি আয় করতে পারতেন এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয়ও তাদের নাগালের মধ্যেই ছিল। ফলে উপার্জিত অর্থ দিয়ে পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা সম্ভব হতো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেক রিকশা চালকই মনে করছেন তাদের আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান ক্রমে বেড়ে যাচ্ছে। জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচের কারণে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এজন্য রিকশা চালকেরা আওয়ামী লীগকেই আবারও ক্ষমতায় দেখতে চায়। 2 নম্বর স্থানে অবস্থান করছে কৃষকদের নাম। বাংলাদেশের যারা কৃষক সমাজ রয়েছে, তাদের মধ্যেও কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। শেখ হাসিনার সময়ে কৃষকরা কৃষির পণ্যের ভালো একটি মূল্য পেত, অর্থাৎ কৃষকরা কিন্তু কৃষি উৎপাদনে সবসময় তারা উৎসাহিত হতো, কারণ কৃষি উৎপাদন করে তাদের একটি ভালো লাভ হতো। কিন্তু বর্তমানে কৃষকরা সার, বীজ থেকে শুরু করে সবকিছু কিনতে হচ্ছে তাদের উচ্চ মূল্যে। অন্যদিকে ফসলের ন্যায্য দামও পাচ্ছে না, এমনকি বিশাল অঙ্কের লস দিতে হচ্ছে কৃষকদের। তাই কৃষকদের মধ্যেও কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই তালিকায় 3য় স্থানে অবস্থান করছে পরিবহন শ্রমিকদের নাম। বাংলাদেশের পরিবহন খাতের শ্রমিকদের মধ্যেও আওয়ামী লীগের প্রতি সমর্থন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। পরিবহন শ্রমিক বলতে এখানে ট্রাক, বাস, লঞ্চ সহ বিভিন্ন যানবাহনের সঙ্গে সংশ্লিষ্ট চালক, সহকারী ও অন্যান্য কর্মীদের বোঝানো হচ্ছে। এই বৃহৎ শ্রমজীবী জনগোষ্ঠীর মধ্যেও আবার আওয়ামী লীগের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হচ্ছে। প্রকৃতপক্ষে 5 আগস্টের আগেও পরিবহন শ্রমিকদের একটি উল্লেখযোগ্য অংশের মধ্যে আওয়ামী লীগের প্রতি সমর্থন ছিল, তবে সাম্প্রতিক সময়ে সেই সমর্থন আরও জোরালো হয়েছে। অনেক পরিবহন শ্রমিকের বক্তব্য, অতীতে তারা তুলনামূলকভাবে বেশি কর্মসংস্থান, আয়ের সুযোগ এবং ব্যবসায়িক স্থিতিশীলতা অনুভব করতেন। ফলে বর্তমান বেশিরভাগ পরিবহন শ্রমিকই বলছে যে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই তাদের ভালো হবে। 4 নম্বর স্থানে অবস্থান করছে সরকারি চাকরিজীবীদের নাম। সরকারি চাকরিজীবীরা বর্তমানে যে পরিমাণ বেতন পাচ্ছে, সেই বেতন দিয়ে কিন্তু তাদের সংসার চালানো খুবই কঠিন হয়ে যাচ্ছে। সর্বশেষ 2015 সালে সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেল পেয়েছিল। 2015 সালের পর আজকে প্রায় 11 বছর পার হলেও কিন্তু এখন পর্যন্ত সরকারি চাকরিজীবীরা তাদের নতুন পে স্কেল পায়নি, যার কারণে সরকারি চাকরিজীবীদের মধ্যে ডক্টর ইউনূস সরকার এবং তারেক রহমান সরকারের বিরুদ্ধে এক ধরনের ক্ষোভ রয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ সরকার 2009 সালে এবং 2015 সালে 2 বার সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণ করে 4 গুণ বৃদ্ধি করেছে। তাছাড়া সরকারি চাকরিজীবীদের ইনসেন্টিভ সহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে, যার কারণে বর্তমান সময়ে সরকারি চাকরিজীবীরা আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে যাচ্ছে। এই তালিকার 5 নম্বর স্থানে অবস্থান করছে ক্ষুদ্র ব্যবসায়ীদের নাম। ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যেও কিন্তু আবার আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি জনপ্রিয়তা বাড়ছে। ক্ষুদ্র ব্যবসায়ী বলতে আমরা ছোট দোকানদার বলতে পারি, চায়ের দোকানদার বলতে পারি, বা যে কোনো ক্ষুদ্র ব্যবসা করছে এরকম ক্ষুদ্র ব্যবসায়ীদের কথাও বলতে পারি। তো প্রিয় দর্শক, এই সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝেও কিন্তু বর্তমানে আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রায় সবাই একটি বিষয়ে সম্পূর্ণ একমত, সেটি হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার শাসনকালে কিন্তু তাদের ব্যবসা বাণিজ্যটা ভালো ছিল। বর্তমানে বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা খুব ভালো একটা অবস্থানে নেই, তাই তাদের মধ্যে বর্তমানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি জনপ্রিয়তা খুবই বৃদ্ধি পাচ্ছে। এই তালিকার 6 নম্বর স্থানে অবস্থান করছে শিল্পপতিদের নাম। বাংলাদেশের যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছে, তাদের মধ্যেও কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের যারা শিল্প খাতে জড়িত রয়েছে বা বাংলাদেশের যারা বড় বড় ব্যবসায়ী রয়েছে, তারা কিন্তু ডক্টর ইউনূস এবং তারেক রহমান শাসন আমলে কোনোভাবেই ভালো নেই। তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকারের সময় ভালো ব্যবসা বাণিজ্য করতে পেরেছে, অর্থাৎ ব্যবসায়ীদের জন্যও কিন্তু স্বর্ণযুগ ছিল আওয়ামী লীগের বিগত 15 বছর, যার কারণে বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী এবং শিল্পপতিদের কাছে কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন চরমভাবে বৃদ্ধি পাচ্ছে। এই তালিকার 7 নম্বর স্থানে অবস্থান করছে সাধারণ শ্রমিকদের নাম। বাংলাদেশে যারা সাধারণ শ্রমিক রয়েছে, বিশেষ করে গার্মেন্টস শ্রমিক বা শিল্প কলকারখানার শ্রমিক বা বিভিন্ন সেক্টরে যারা সাধারণ কর্মী রয়েছে, তাদের মধ্যেও কিন্তু পুনরায় আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতি জনসমর্থন বাড়ছে। সাধারণ শ্রমিক বা সাধারণ মানুষের মধ্যে আগে থেকেই আওয়ামী লীগ ও শেখ হাসিনা ব্যাপক জনপ্রিয়। কিন্তু 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতি দেখে বর্তমান সাধারণ শ্রমিকদের মধ্যে শেখ হাসিনা সম্পর্কে এবং আওয়ামী লীগ সম্পর্কে তাদের আরও ভালো ধারণা তৈরি হয়েছে এবং তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাচ্ছে। এই তালিকায় 8 নম্বর স্থানে অবস্থান করছে ইসলামী ভাবধারার মানুষের নাম। বাংলাদেশের ইসলামী ভাবধারার একটি অংশের মধ্যে একসময় আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নিয়ে ভিন্ন ধারণা ছিল। অনেকে মনে করতেন রাজনৈতিক পরিবর্তন এলে দেশ আরও ধর্মীয় পথে অগ্রসর হবে, তবে পরবর্তী সময়ের বাস্তবতা ও রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাদের একটি অংশ এখন ভিন্নভাবে ভাবছে। কিন্তু বর্তমানে এবং ডক্টর ইউনূস সরকারের শাসনামলে তারা দেখে বুঝতে পেরেছে যে বাংলাদেশের ইসলামী ভাবধারা যতটুকু ছিল তা শেখ হাসিনায় প্রতিষ্ঠিত করে গেছে, অর্থাৎ ইসলামী ভাবধারা বা ইসলামী মূল্যবোধ সংরক্ষণে কিন্তু শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে আর কেউই নেই। এই তালিকায় 9 নম্বর স্থানে অবস্থান করছে গরিব ও অসহায় মানুষের নাম। গরিব ও অসহায় মানুষের মধ্যেও কিন্তু আওয়ামী লীগ ও শেখ হাসিনার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশের গরিব ও অসহায় মানুষদের প্রায় 80 থেকে 90% মানুষই কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করে থাকে। অর্থাৎ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত গরিব ও অসহায় মানুষদের দল হিসেবেই পরিচিত বাংলাদেশ আওয়ামী লীগ। কারণ গরিব ও অসহায় মানুষরা আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নানা ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে, যা বর্তমানে তারা কেউই পাচ্ছে না। এই তালিকার সর্বশেষ অর্থাৎ 10 নম্বর স্থানে রয়েছে ছাত্র ও শিক্ষিত তরুণদের নাম। বাংলাদেশের ছাত্র সমাজ ও শিক্ষিত তরুণদের মাঝে পুনরায় আওয়ামী লীগের প্রতি জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার শাসনকালেই তারা বাংলাদেশের ইতিহাসে সেরা শাসনকাল বলে মনে করছে। বাংলাদেশের ছাত্র সমাজ বা শিক্ষিত তরুণ সমাজ কিন্তু 2024 সালের 5ই আগস্ট বা জুলাই আন্দোলনে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল, কিন্তু বর্তমানে সেটি 180 ডিগ্রি মোড় নিয়েছে। অর্থাৎ বর্তমানে সেই ছাত্র ও শিক্ষিত তরুণরাই বলছে যে আসলে আমরা আগেই ভালো ছিলাম, যার কারণে ছাত্র ও তরুণদের মধ্যে বর্তমানে আওয়ামী লীগের প্রতি জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।